পুলিশ সংস্কার কমিশন, এখানে অনেক ডিটেইল আছে, আমি শুধু সংক্ষেপে আপনাদের বলি। পুলিশের ক্ষেত্রে এগেইন পুলিশ সংস্কার কমিশন একই কথা বলেছেন, যারা তদন্ত করবে তারা সেপারেট একটা ইউনিট থাকবে, তারা বদলি হলে অন্য থানায় তদন্ত ইউনিটেই বদলি হবে। তদন্তকারী যে পুলিশ আছে ওনাকে আপনি প্রোটোকল বা আইন শৃঙ্খলা রক্ষার কাজে ব্যবহার করবেন না, স্বতন্ত্র ইউনিট থাকবে। পুলিশের মধ্যে কোনো কমপ্লেইন্ট আসলে ওটা আলাদাভাবে শুনানি করার জন্য স্বতন্ত্র ইউনিট থাকবে। তারপরে পুলিশদের মানবাধিকার ট্রেনিং দেওয়ার কথা বলেছেন, ওনাদের সুযোগ সুবিধা বৃদ্ধি করার কথা বলেছেন, আচরণবিধি প্রণয়নের কথা বলেছেন। ওনাদের ক্ষেত্রে যদি কোনো অভিযোগ আসে হিউম্যান রাইটস লঙ্ঘনের ক্ষেত্রে, তাহলে সেটা হিউম্যান রাইটস কমিশনের মাধ্যমে তদন্ত করার কথা বলেছেন, পুলিশ আর নিজে যেন তদন্ত না করে। এরকম বহু সাজেশন দিয়েছেন ওনারা। নির্বাচনী ব্যবস্থা সংস্কার কমিশন, এটা নিয়ে আপনাদের অনেক আগ্রহ থাকতে পারে, এই জন্য আমি সবগুলাই পড়ছি। ওনারা একটা বলেছেন নির্বাচন কমিশন নিয়োগ আইন, এটা তো আমরা নিয়োগ আইন আগে ভবিষ্যতের ক্ষেত্রে করার কথা বলেছেন। জাতীয় সংসদের সীমানা নির্ধারণ আইন, এটা একটু অ্যামেন্ডমেন্ট করার কথা বলেছেন। গণপ্রতিনিধিত্ব আদেশ একটু সংশোধন করার কথা বলেছে। নির্বাচন কর্মকর্তা বিশেষ বিধান আইন, এটা একটু সংশোধন করার কথা বলেছে। নির্বাচন কমিশন সচিবালয় আইন সংশোধন করার কথা বলেছেন। নির্বাচন পর্যবেক্ষণ এবং গণমাধ্যম নীতিমালা পর্যবেক্ষণ এবং সাংবাদিক নীতিমালা এগুলি সংশোধন করার কথা বলেছেন। রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, হলফনামার খসড়া, স্থানীয় সরকার আইন এগুলিকে সংশোধন করার কথা বলেছেন। এগুলি আশুকরণীয়, কিন্তু আমরা মনে করি এগুলি অনেক ক্ষেত্রেই রাজনৈতিক দলের সাথে ঐক্যমত্যের প্রয়োজন হবে, বিকজ এটা ইলেকশনের সাথে সরাসরি রিলেটেড। এছাড়া ওনারা প্রশাসনিক ব্যবস্থার ক্ষেত্রে কিছু আশু পদক্ষেপ নিতে বলেছেন। একটা হচ্ছে ভোটার তালিকা হালনাগাদীকরণ, প্রবাসী এবং অভ্যন্তরীণ দুই পক্ষের জন্যই সংসদীয় এলাকার সীমানা নির্ধারণ, পোস্টাল ব্যালট পরীক্ষা নিরীক্ষা করতে হবে লিখেছেন, এটা কতটুকু ভায়াবল, পরীক্ষা নিরীক্ষাটা শুরু করতে বলেছেন। অনলাইন ভোটিং এটা কতটুকু করা যেতে পারে সেটা পরীক্ষা নিরীক্ষা শুরু করতে বলেছেন। এই যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, এগুলির ক্ষেত্রে আমার পার্সোনালি মনে হচ্ছে অনেক ব্যাপারে রাজনৈতিক দলের সাথে আলোচনার প্রয়োজন করবে। এছাড়া আমাদের দুর্নীতি দমন কমিশন লাস্ট যেটা আছে, সেখানে অনেকগুলা আপনারা দেখতে পাচ্ছেন 24 পৃষ্ঠার আশুকরণীয় বিষয় রয়েছে, এবং সেখানে দুর্নীতি বিরোধী জাতীয় কৌশল বাস্তবায়নে ন্যায়পাল নিয়োগ করার কথা বলেছেন। আমাদের সংবিধানে একটা বিধান আছে, ওনারা স্পেসিফিক্যালি দুর্নীতি সংক্রান্ত ব্যাপার ওভারসি করার জন্য ন্যায়পাল নিয়োগের কথা বলেছেন। বৈধ উৎসবিহীন আয়কে আমাদের যে অবৈধ আয়কে কালো টাকা সাদাকরণের যে পদ্ধতিগুলো আছে, বা এই দুর্নীতির ক্ষেত্রে ইনডেমনিফাই করার যে পদ্ধতিগুলো আছে, আপনারা জানেন বিগত সরকারের আমলে করা হয়েছিল আপনার যে বিদ্যুৎ কেন্দ্রগুলো, সেটার ক্ষেত্রে ইনডেমনিটি আইন ছিল, প্রশ্নবিদ্ধ করা যাবে না। এই ধরনের সকল পদক্ষেপ চিরস্থায়ীভাবে বন্ধ করতে বলেছেন। কালো টাকা কোনোদিনও সাদা করা যাবে না, এই সংক্রান্ত আইনি বিধান করার কথা বলেছেন। আমাদের এখানে অনেক কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের ব্যাপার থাকে, আমাদের এখানে অনেক প্রতিরোধ সংক্রান্ত আইনে, আমাদের এখানে কম্পিটিশন যে কমিশন আছে সেটাকে ওনারা অনেক বেশি স্ট্রেনথেন করতে বলেছেন, যাতে বাজারে সুষ্ঠু প্রতিদ্বন্দ্বিতা থাকে। স্বার্থে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের অনেক বিষয় আছে। আমি নিজে মন্ত্রী, আমি আপনাদেরকে একটা ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করি। আমার দুইটা মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, সেখানে যারা মন্ত্রী ছিলেন ওনারা ওই মন্ত্রণালয়ের যে উপার্জিত অর্থ, বিভিন্ন কারণে উপার্জিত অর্থ যেগুলি 1000 কোটি টাকার মতো, সেগুলি ওনারা বেসরকারি ব্যাংকে আমানত হিসাবে রেখেছেন। যেই বেসরকারি ব্যাংকগুলোর প্রতিষ্ঠার সাথে ওনারা বা ওনাদের আত্মীয় স্বজনরা বা ওনাদের দলের সদস্যরা জড়িত, ব্যাংকগুলোর নাম শুনেন, পদ্মা ব্যাংক, মধুমতি ব্যাংক, ওই সমস্ত ব্যাংকে শত শত কোটি টাকা জমা রেখেছেন। এখন এটা উদ্ধার করতে গিয়ে আমার জান বের হয়ে যাচ্ছে, বুঝছেন? এখন প্রবাসী কল্যাণ ব্যাংকের টাকা আপনি সরকারি ব্যাংক থাকতে মধুমতি ব্যাংকে রাখছেন কেন, বা পদ্মা ব্যাংকে রাখছেন কেন, যেটার সাথে আওয়ামী লীগের নেতৃবৃন্দ বা তাদের আত্মীয় স্বজন জড়িত ছিল? এই ধরনের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যে আছে, বা ধরেন আমি ইলেকশন করতে যাচ্ছি, সেখানেও কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট সংক্রান্ত বিধিবিধান আছে, সেগুলি কঠোরভাবে প্রয়োগ করা, প্রয়োজনে আইন সংস্কার করার কথা বলেছেন। রাজনৈতিক এবং নির্বাচনী অর্থায়নে স্বচ্ছতা এবং শুদ্ধাচার চর্চা নিশ্চিত করতে বলেছেন। আপনারা জানেন আমাদের পলিটিক্যাল ফাইন্যান্সিংটা সম্পূর্ণ হচ্ছে একটা অস্বচ্ছ প্রক্রিয়া হয়, সেটাকে স্বচ্ছ করার জন্য প্রয়োজনীয় আইনি এবং প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। বেসরকারি খাতে ঘুষ লেনদেনকে শাস্তির আওতায় আনার কথা বলেছেন। শুধু সরকারি ক্ষেত্রে ঘুষের লেনদেন না, বেসরকারি পর্যায়েও যেন ঘুষ লেনদেনকে শাস্তির আওতায় আনা যায় সেই কথা বলেছেন। আর্থিক লেনদেনের স্বচ্ছতা নিশ্চিতে কমন রিপোর্টিং স্ট্যান্ডার্ড বাস্তবায়নে আইনগত সংস্কারের কথা বলেছেন। এছাড়া আমি আর ডিটেইল পড়লাম না, দুর্নীতি দমন কমিশনকে আরও শক্তিশালী, আরও জবাবদিহিতামূলক, আরও স্বচ্ছ করার জন্য প্রয়োজনীয় আইনগত এবং প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করার কথা বলেছেন। আপনারা খেয়াল করে দেখেন, 5টা কমিশন আমাদের আশুকরণীয় বলেছেন। সংবিধান সংশোধন কমিশন কোনো আশুকরণীয় কিছু বলেন নাই, কারণ ওনারা সংবিধান সংশোধন সংক্রান্ত যেই সমস্ত প্রস্তাব দিয়েছেন
প্রত্যেকটা প্রস্তাব রাজনৈতিক দলের সাথে ঐক্যমতের ভিত্তিতে এটাকে গ্রহণ করা হবে কি হবে না সেই ডিসিশন নেওয়া হবে। ফলে আমরা সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে কোনো আশু করণীয় পাই নাই। এটা কমপ্লিটলি ডিপেন্ডস অন দ্য কনসেনসাস টু বি বিল্ড উইথ দ্য নেগোসিয়েশন অফ পলিটিক্যাল পার্টিস। পলিটিক্যাল পার্টিগুলো যদি রাজি হয় তো সেক্ষেত্রে করা হবে। আমরা রাজনৈতিক দলগুলির সাথে ফেব্রুয়ারির সেকেন্ড উইকের মধ্যে আলোচনা করতে, ফেব্রুয়ারির মাঝামাঝির মধ্যে আলোচনা করতে আগ্রহী, এবং আমি আপনাদের আগেও বলেছি যদি ওনারা রাজি থাকেন রোজার মধ্যেও আলোচনা কন্টিনিউ করবে। আর রাজনৈতিক দলগুলো যে দ্রুত নির্বাচন চান সেটা আমি মনে করি এটা বলার অধিকার অবশ্যই ওনাদের আছে, এবং দ্রুত বলতে কি সেটা তো আপনারা খুব স্পেসিফাই করে বলেননি। আর নির্বাচনের সময়রেখা আমাদের বারবার আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার পক্ষে আমাদের প্রেস সেক্রেটারি বারবার ক্ল্যারিফাই করেছেন আপনাদের যে আইদার বাই ডিসেম্বর অথবা 2026-এর বাই জুন। এখন বাই জুনের ক্ষেত্রে মানে নিশ্চয়ই বর্ষার সময় বিবেচনা রেখে আরও আগাতে হতে পারে, হয়তো এপ্রিলে হতে পারে, মার্চে হতে পারে। এটা একদম আমাদের প্রথম থেকে ক্লিয়ার করা, এখানে কোনো ইনক্ল্যারিটি নাই।